নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন। শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন জমা দেয় তারা। প্রতিবেদনে র্যাব বিলুপ্তি সুপারিশ করা হয়েছে। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামের রিপোর্টে এ পর্যন্ত ১,৬৭৬টি অভিযোগের মধ্যে ৭৫৮টি যাচাই বাছাই করা হয়েছে বলে জানায় কমিশন। শেখ হাসিনা ছাড়াও সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুনুর রশিদ জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এ সময় কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনুসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, ৩ মাস পর মার্চে আরও একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবেন তারা। চূড়ান্ত প্রতিবেদন দিতে আরও ১ বছর সময় লাগবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি ও মিরপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। তারা জানান, মহান মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করতেই তারা এসেছেন। বর্তমান প্রজন্মের শিশু কিশোর তরুণরাও যেন জাতির গৌরবোজ্জ্বল এই ইতিহাস উপলব্ধি করতে পারে, সেই প্রত্যাশা সবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শিশু সন্তানকে সাথে নিয়ে চট্টগ্রাম থেকে এসেছেন মনিরুল মাওলা। স্থাপনাটি ঘুরে দেখাতে গিয়ে শিশু তাহমিদকে শোনান বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের গল্প। বাবা মনিরুল জানান, জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের ইতিহাস যেন শিশু মনে আগ্রহ তৈরি করতে পারে, সেজন্যই নিজ সন্তানকে সাথে এনেছেন তিনি। বাবার সাথে এসেছি শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। স্বাধীনতার মর্যাদাটুকু তারা দিতে পারে, তারা জানতে পারে স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয়, সেইটুকু জানানোর জন্য আমি অ্যাকচুয়ালি আমার ছেলেকে ছোটবেলা থেকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। কুয়াশাচ্ছন্ন শীতের ভোরে এই পরিবারটির মতোই রায়ের বাজার বধ্যভূমিতে সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে এসেছেন আরও অনেকে। এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে আসা কিশোর তরুণরা জানান, দেশের জন্য শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ তাদের অনুপ্রেরণা যোগায়, দেশ নিয়ে ভাবতে শেখায়। ওনাদের মেরে ফেলা হয়েছিল, হ্যাঁ, ওনাদের সম্মান জানানোর প্রতি আমরা এখানে আসি ফুল দেওয়ার জন্য। দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের প্রতি আমার যে আবেগ সেখান থেকেই আসে। এই যে বুদ্ধিজীবী সমাজ আমাদের জন্য যে আত্মত্যাগটা করেছেন, এই আত্মত্যাগটাকে যেন আমরা কোনোভাবে বিফলে না যেতে দিই। অভিভাবকরা বলেন, নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে দেশকে এগিয়ে নেয়, সেই প্রত্যাশায় শিশু কিশোরদের নিয়ে এসেছেন তারা। কারণ আমরা এখানে ফুল দিতে আসছি, এগুলো তো বাচ্চাদেরও জানা দরকার আছে, এই কারণে আমরা এখানে আসছি। মুক্তিযুদ্ধের সূচনা এবং পরিণতি এবং সাফল্য কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা তারা অনুধাবন করতে পারবে। স্বাধীনতার ৫৩ বছরেও দেশ নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন অনেকে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় শোষণমুক্ত দেশ গঠনেই জুলাইয়ের গণঅভ্যুত্থান। শনিবার ভোর ৬:৫৫ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে স্মরণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এ সময় বাজানো হয় বিউগলের করুণ সুর। পরে সামরিক ও বেসামরিক অতিথি মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থানের যারা ছিলেন, তারা পুরো শহীদ বুদ্ধিজীবীদের ড্রিম, তাদের আইডিয়ালস, তাদের যে দেশ গড়ার যে স্বপ্ন, আমরা পুরোপুরি এটা ধারণ করি এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ৭১-এর মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ধারাবাহিকতাতেই ছিল জুলাই গণঅভ্যুত্থান।
ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের শ্রদ্ধা জ্ঞাপনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। এরপর শহীদ বেদিতে নামে সর্বস্তরের জনতার ঢল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে নানা আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করল সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বধ্যভূমি ও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগের কথা জানানো হয়। দেশের বিভিন্ন জেলায় শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা ভরে স্মরণ করল জাতি। ৭১-এর বিভিন্ন বধ্যভূমি ও স্মৃতিসৌধের নানা কর্মসূচিতে যোগ দেন সর্বস্তরের মানুষ। চট্টগ্রামের খুলশীর পাহাড়তলী বধ্যভূমিতে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের স্বজনেরা ও সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানান মেয়র। মুক্তিযোদ্ধাদেরকে জায়গা ওইখানে তাদেরকে দিতে হবে। সর্বশ্রেষ্ঠ সন্তান আমাদের যারা প্রাণ দিয়েছিল একাত্তরে, তাদেরকে তাদের জায়গায় ফিরিয়ে দিতে হবে। প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজে বের করা জরুরি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ ছিল নানা আয়োজন। খুলনার গল্লামারী বধ্যভূমিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। বরিশালে ৩০ গোডাউন এলাকার বধ্যভূমিতে শ্রদ্ধা জানান জেলা ও বিভাগীয় প্রশাসন সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। দেশটা স্বাধীন হওয়ার পরও আজকে আমরা পরাধীনতার একটা শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি। এখান থেকে আমাদের মুক্তি অর্জন করতে হবে। শনিবার ভোরে সিলেটের চৌহাট্টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কোনো শক্তি আর বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলেন তারা। দেখেছিল যে তারা টিকতে পারবে না, তখন জাতির সূর্য সন্তানদের তারা বেছে বেছে হত্যা করেছে। রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ, বাগেরহাট, লক্ষ্মীপুর সহ দেশের সব জেলাতেই আয়োজন করা হয় নানা কর্মসূচি। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণতন্ত্র ভুলুণ্ঠিত ও গণহত্যার কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ২৪-এর গণ অভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তারা। মিরপুর স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমিতে সর্বস্তরের জনতার সঙ্গে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক দল ও নানা সাংস্কৃতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুলেল শ্রদ্ধা জানানোর পর নীরবে দাঁড়িয়ে স্মরণ করা হয় জাতির সূর্য সন্তানদের। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধকে ৭১-এর প্রেক্ষাপটেই দেখতে হবে, বর্তমান বাস্তবতায় নয়। জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে, সেটা ৭১-এর নিরিখে নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ইতিহাসকে তো পাল্টানো যায় না। এর আগে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র হত্যা করার কারণেই জনবিচ্ছিন্ন হয়েছে তারা। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিকামী ও স্বাধীনতাকামী মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ২৪-এর গণ অভ্যুত্থানের অর্জন যেন বৃথা না যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাম দলের নেতারা। যখন একটা স্বাধীনতা অর্জন করি, গণ অভ্যুত্থানের বিজয় অর্জন করি, তখন কিন্তু অপশক্তি আমাদেরকে টেনে ধরতে চাই। সুতরাং এইবার যে ২৪-এর গণ অভ্যুত্থান করলাম,
আমাদের পেছনে অনেক অপশক্তি আছে, সেই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। আমি 3টি অপশক্তির কথা বলি। প্রথমত হচ্ছে যারা পতিত হলো, তারা চাইবে আমরা যাতে ব্যর্থ হই ফিরে আসতে। যে অঙ্গীকারে শিক্ষার্থীদের 24-এর গণ অভ্যুত্থান তা যদি পূর্ণতা না পায় তবে শহীদদের আত্মত্যাগ ভুলুণ্ঠিত হবে বলে সতর্ক করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্ষমতায় গেলে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে এক মত বিনিময় সভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী নাগরিকদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছাও প্রকাশ করেন তারেক রহমান। প্রতিবন্ধী মানুষের জন্য রাজধানীর আগারগাঁওয়ে এলজিআরডি ভবনে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সমাজে চলতে গিয়ে নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন প্রতিবন্ধী ব্যক্তিরা। বিভিন্ন ধরনের নেতিবাচক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতা বাড়ানো, চিকিৎসা, চাকরি, যাতায়াত সহ সব নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। প্রয়োজনে নতুন আইন তৈরির আশ্বাসও দেন তিনি। সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে, এটিকে গতিশীল করে আমরা এর আওতায় স্বাস্থ্য, বীমা, শিক্ষা, বৃত্তি, পরিবহন, ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই। এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিং এর ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তা। প্রতিবন্ধীদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথাও জানান তারেক রহমান। আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র, যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া। প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। কোনো প্রতিবন্ধী নাগরিক যাতে বৈষম্যের শিকার না হন সেজন্য নানা পদক্ষেপের আশ্বাসও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিশেষ চাহিদা সম্পন্ন জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। সার্জিস বলেন, বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। তিনি অভিযোগ করেন, আন্দোলনে গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের 46 জন শহীদের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা কোনো ক্ষমতা পিপাসু নয়, বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আনুপাতিক হারে সংসদে আসন সংরক্ষণের দাবি জানালো জাতীয় হিন্দু মহাজোট। তাদের জন্য আলাদা কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে। বিভিন্ন সময়ে হিন্দুদের উপর হামলায় আওয়ামী লীগ ইন্ধন দিয়েছে বলেও অভিযোগ করেছে মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকে এসব কথা জানায় তারা। এদিকে জোটের বিভিন্ন দাবিতে একমত পোষণ করেছেন রাজনৈতিক দলের নেতারাও। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতীয় হিন্দু মহাজোট। এতে উপস্থিত ছিলেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। লিখিত বক্তব্যে হিন্দু মহাজোট দাবি করে, ধর্ম অবমাননার অজুহাতে গেল 15 বছরে বিভিন্ন জায়গায় হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, দাবি করে জোটের অভিযোগ, 1991 সালের ঘটনা সহ প্রতিটি ঘটনায় ইন্ধন দিয়েছে আওয়ামী লীগ, আর তাতে অংশ নিয়েছে অন্যান্য দলের কর্মীরাও। তাই এসবের বিচার হয়নি বলে অভিযোগ
তাদের। সিরাজগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, যশোরের অভয়নগর, চট্টগ্রামের হাটাদারি, রাউজান, ফটিকছড়ি, কক্সবাজারের রামু, কুমিল্লা, চাঁদপুর, চৌমোহনী, সাতক্ষীরা, খুলনার শিয়ালী, রংপুরের ঠাকুরপাড়া, পীরগঞ্জ, সুনামগঞ্জের শালা, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে ধর্ম অবমাননার অজুহাতে। তাদের বিভিন্ন দাবির প্রতি একাত্মতা জানিয়ে রাজনৈতিক নেতারা বলেন, হিন্দুদের ভোট ব্যাংক দাবি করে রাজনীতি করেছে একটি দল। রক্ষাকর্তার খেলা, সেটা আওয়ামী লীগ হোক কিংবা আর কেউ হোক, এই রক্ষাকর্তার খেলা আপনারা খেলতে দেবেন না। যেখানেই মাইনরিটি আছে, সকল দেশেই মাইনরিটি সম্প্রদায়, সেটা ধর্মীয় মাইনরিটি হোক অথবা জাতিগত, সবাই ইনসিকিউর ফিল করে সব সময়। এই যুবক এবং তরুণদেরকেই গড়তে হবে এবং তাদেরকে এই জাতির নেতৃত্বের জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। এ সময় সংখ্যালঘুদের বিভিন্ন ইস্যুতে কথা বলতে ও দাবি আদায়ে আলাদা কমিশন করার দাবি জানান হিন্দু মহাজোট। এইটা যাতে না হয়, কারণ আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 11 মাসের লড়াইয়ে রাখাইনের মংডু টাউনশিপের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। তাদের সঙ্গে রোহিঙ্গাদের বিরোধ থাকায় আবারও সামনে এসেছে অনুপ্রবেশের আশঙ্কা। তবে বড় পরিসরে সে সুযোগ দেখছে না স্থানীয় প্রশাসন। প্রতিরোধে জোরদার করা হয়েছে সীমান্ত টহল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বইছে নাফ নদী। এর 8 কিলোমিটার দূরেই মিয়ানমারের রাখাইন রাজ্য। দীর্ঘ 11 মাস লড়াইয়ের পর সেখানে এখন আরাকান আর্মির কর্তৃত্ব। তবে সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে বিরোধ রয়েছে রোহিঙ্গাদের। এর জের ধরে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের অশনি সংকেত বাংলাদেশের সামনে। আর সে আশঙ্কার কথাই জানাচ্ছেন সীমান্তবাসী। এরিয়াটা নাকি আরাকান আর্মিরা দখল করে ফেলেছে। যারা এখানে বর্তমানে যারা এখানে রয়েছেন, তারাও বাংলাদেশে আসার জন্য তারা হাওয়া করতেছে। বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে অনুপ্রবেশ করার জন্য তারা খুব ওই ধরনের প্রসেসিং করতেছে। যা ঢুকে গেছে এগুলা ব্যবস্থা না করে আবার নতুন সূত্রে ঢুকতেছে, মন্ডু থেকে আসতেছে, খবর পাইছি। এগুলা বন্ধ করার আকুল আবেদন জানালাম। তবে বড় ধরনের অনুপ্রবেশের সুযোগ দেখছেন না টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি জানাচ্ছেন সীমান্তের আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার কথা। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে, সেখানে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। 2018 সালে বাংলাদেশে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। গত আগস্ট সেপ্টেম্বরে সেই সংখ্যা ছিল 8,000-এর মতো। সরকারি হিসেবেই দেশে অবস্থানরত রোহিঙ্গার সংখ্যা এখন 12 লাখের উপরে। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের কবলে যশোরও। ঠান্ডা বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা তৈরি করেছে চলাচলে ভোগান্তি। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়ে চুয়াডাঙ্গা। শনিবার সকালে তাপমাত্রা নেমে আসে 8.7 ডিগ্রি সেলসিয়াসে। শৈত্যপ্রবাহের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে জনজীবনে। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। ব্যাপক পরিমাণ শীত, যে শীতে মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ শীতে রাত যাপন করতে খুবই কষ্ট। জনজীবন অসহায় হয়ে গেছে। এখন এই জনজীবনের উপরে দেখা যাচ্ছে কম্বল বিতরণ করলে ভালো হয়। গত এক সপ্তাহ ধরে চুয়াডাঙ্গা জেলায় 11 ডিগ্রি 12 ডিগ্রি থেকে তাপমাত্রা 15 ডিগ্রির নিচেই ছিল। সেটি কমতে কমতে 10 ডিগ্রির পরে আজকে 8.7 ডিগ্রিতে এসে থেকেছে। পঞ্চগড়ে শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও শনিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। জেলায় 9.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। শীতের দুরন্ত কষ্ট বাপ, শীতের কারণে বাইরে বাড়ানো যাচ্ছে না। তাপমাত্রা সামান্য হলেও কমেনি শীতের অনুভূতি। ঘর থেকে বের হলেই বাড়ছে ভোগান্তি। তবে পেটের দায়ে তীব্র শীতের মধ্যে ছুটতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। বাড়িতে গরু ছাগল আছে, তা খাওয়ানোর খুব দুষ্কর হয়ে যাচ্ছে। সকালবেলা ঠান্ডা কাজ কাম করতে কষ্ট হচ্ছে খুব, মাঠে ঘাটে খুব ঠান্ডা। কদিন ধরে যশোরের শার্শা ও বেনাপোলে বাড়ছে শীত। এছাড়াও নওগাঁ, নাটোর, ঠাকুরগাঁও, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিরনিদ্রায় শায়িত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফেজ।
বাংলা একাডেমি ও জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় তাকে। নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবির বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে কষ্ট, কষ্ট যে কবির আপাদমস্তক, তার জন্য এখন কষ্টে সাহিত্য অঙ্গন। দুঃখের নিখুঁত চিত্র, এ কবির আপাদমস্তক। ফুলে ফুলে ঢেকে আছে কফিন, কারো চোখে অশ্রু। আজন্ম নিঃসঙ্গতাকে জড়িয়ে রাখা কবি হেলাল হাফিজের বিদায় মুহূর্তটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। শেষবারের মতো বাংলা একাডেমি প্রাঙ্গণে কবি হেলাল হাফিজ। কবি জীবনের মতোই অভিমান যেন ঘিরেছিল সেখানেও। আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু কিছুতেই কনভিন্স করানো যায়নি আর কি। এটা তার নিজস্ব পছন্দ, এই বোহেমিয়ান লাইফ। সব প্রেম আর যুদ্ধ সাঙ্গ করে হেলাল হাফিজ স্থায়ী হলেন অন্য কবিতার জগতে। জনপ্রিয়তার বিচারে দেশের শীর্ষ কবিদের সারিতেই থাকবে তার নাম। বাংলাদেশে যতদিন দ্রোহ থাকবে, যতদিন প্রোটেস্ট থাকবে, যতদিন মিছিল নিয়ে ইয়াং ছেলেরা বা বৃদ্ধ লোকরা বেরোবে, ততদিন হেলাল হাফিজের নাম মানুষ মনে রাখবে। প্রেম ও দ্রোহের এবং বাংলাদেশের যে একটা নতুন বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, সেই প্রত্যয়ে অঙ্গীকারে হেলাল হাফিজের কবিতা আমাদের উজ্জীবিত করেছে। হেলাল হাফিজকে বিদায় জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অনেকে। কবির অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি তা প্রকাশ করবে বলে জানান ফারুকী। কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে, আমি যতদূর জানতে পেরেছি উনি 21 পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই বিষয়ে যা যা করার আছে আমরা নিশ্চিতভাবে সেটা করব। বাংলা একাডেমিতে প্রথম জানাজা শেষে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে হয় দ্বিতীয় জানাজা। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত? আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চোখে তাকিয়ে থাকে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।